চ্যানেলে স্বাগত। আজকে আমরা তাপ রসায়ন নিয়ে আলোচনা করব। থার্মোডাইনামিক্সের একটা অংশ, ভীষণ ইম্পর্টেন্ট, তাপ রসায়ন। আর এই তাপ রসায়ন নিয়ে আলোচনা করতে গেলে তাপ উৎপাদক বিক্রিয়া, তাপ শোষক বিক্রিয়ার একটা ধারণা থাকা চাই। আমরা জানি, ধরে নিলাম এ এবং বি বিক্রিয়া করে সি তৈরি হলো। এই বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হতে পারে, তাপ শোষিত হতে পারে। এর উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করি। যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপ উৎপাদক বিক্রিয়া বলে। ধরে নিলাম এখানে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলো, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদক বিক্রিয়া বলবো। অন্যভাবে যদি বিক্রিয়াটাতে তাপ শোষিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস তাপ, এইভাবে বিক্রিয়াটাকে লেখা হয়। সুতরাং যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপ উৎপাদক বিক্রিয়া বলে, বা তাপমোচী বা তাপদায়ী, অর্থাৎ ইংরেজিতে এক্সোথার্মিক বলা হয়। আর যে সমস্ত বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের তাপ শোষক বা তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশন বলে। এই হলো তাপ রসায়নের এই দুটো জিনিস আমাদের প্রথমে জানতে হয়। এবার আমরা দেখব তাপ রসায়নে তাপ রাসায়নিক সমীকরণ, থার্মোকেমিক্যাল ইকুয়েশন যাকে বলা হয়। তাপ রাসায়নিক সমীকরণ বলতে আমরা কি বুঝব? তাপ রাসায়নিক সমীকরণ, তাপ রাসায়নিক থার্মোকেমিক্যাল সমীকরণ বা ইকুয়েশন বলতে কি বুঝবো বলো তো? কোন ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয়? যে সমস্ত সমীকরণে কি থাকবে? বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা উল্লেখ থাকবে। পদার্থের ভৌত অবস্থা, অর্থাৎ কঠিন না তরল না গ্যাস, সমীকরণের মধ্যে ভৌত অবস্থার উল্লেখ থাকে। ভৌত অবস্থার উল্লেখ থাকে। আর কি উল্লেখ থাকে বলো তো? উৎপন্ন বা শোষিত তাপ, উৎপন্ন বা শোষিত তাপের উল্লেখ থাকে। সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। উৎপন্ন বা শোষিত তাপের উল্লেখ থাকবে। বোঝা গেছে? তাহলে সেই সমস্ত সমীকরণকে বলা হবে তাপ রাসায়নিক সমীকরণ। যে সমস্ত সমীকরণে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা উল্লেখ থাকবে আর উৎপন্ন বা শোষিত তাপ উল্লেখ থাকবে, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপ রাসায়নিক সমীকরণ। আর এরকম তাপ রাসায়নিক সমীকরণ লেখার কিন্তু কতগুলো নিয়ম আমাদের অনুসরণ করতে হয়। সেই তাপ রাসায়নিক লেখার নিয়মগুলো আমরা একটু জেনে নিব। কি কি একটা তাপ রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মনে রাখা দরকার। তো তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় তাপ রাসায়নিক সমীকরণ লেখার। কি কি? যেমন প্রথমত যেটা মনে রাখবে, যে সংকেতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে সংকেত আছে, সেই সংকেতের পাশে প্রথম বন্ধনীর মধ্যে তাদের ভৌত অবস্থা উল্লেখ করতে হয়। ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। বোঝা গেছে? ভৌত অবস্থা উল্লেখ করতে হবে। বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সংকেতগুলো দিয়ে যে সমীকরণ লিখব, সেই সমীকরণের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কঠিন তরল গ্যাস, এই ভৌত অবস্থাগুলো উল্লেখ করতে হবে। এবং ভৌত অবস্থা উল্লেখ করার সময় যদি কঠিন হয় তাহলে বন্ধনীর মধ্যে এস লিখব, যদি তরল হয় তাহলে বন্ধনীর মধ্যে এল লিকুইড, আর যদি গ্যাস হয়, গ্যাসীয় হয় তাহলে জি লিখব, মনে থাকবে। আর যদি জলীয় দ্রবণ তাহলে একু, কথাটা একুয়াস থেকে একু। এই হলো আমাদের কঠিন যদি হয় এস, তরল হলে এল, গ্যাসীয় হলে জি, আর জলীয় দ্রবণ হলে একু লিখব। এইভাবে উল্লেখ করা হয়। বোঝা গেছে? আমরা এরপর দেখব যে একটা রাসায়নিক বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হলে কি বিক্রিয়ার শেষে, যদি বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়া শেষে আমরা কি করব? যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, এই কথা বোঝা গেছে? তাপ উৎপন্ন যদি হয় তাহলে বিক্রিয়া শেষে আমরা কি লিখব? প্লাস চিহ্ন দিয়ে তাপ লিখব।
অথবা বোঝা গেছে, অথবা আমরা কি লিখব, বিক্রিয়া শেষে কমা ব্যবহার করব, কমা দিয়ে আমরা কি লিখব, তাপের ডেল এইচ দিয়ে লিখব, ডেল এইচ সমান মাইনাস তাপটা লিখব, তাপের ঋণাত্মক মানটা লিখব। বোঝা গেছে, দুভাবে লিখতে পারি। যেমন মনে করো কার্বন, এই যে ধরে নাও মিথেনের সাথে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তখন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর জল। বোঝা গেছে, এক্ষেত্রে কি হয়, এই বিক্রিয়াটাতে প্রায় 800 কিলোজুল তাপ উৎপন্ন হয়। বোঝা গেছে, তাহলে আমরা এটাকে লিখব কিভাবে বলো তো, কিভাবে লিখব? তাহলে যদি 800 কিলোজুল যেহেতু তাপ উৎপন্ন হয়, তাহলে আমি কিভাবে লিখব, প্লাস 800 কিলোজুল এইভাবে লিখতে পারি। অথবা আমি কি করতে পারি, ডেল এইচের আকারে যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমি বিক্রিয়া শেষে কমা দিয়ে ডেল এইচের নেগেটিভ মানটা লিখব 800 কিলোজুল। এইভাবে আমার তাপ উল্লেখ করা হয়। বোঝা গেছে কি না? নিশ্চয় বোঝা গেছে। তাহলে এইভাবে কিন্তু তাপ রাসায়নিক সমীকরণ লেখার বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। যেমন যদি তাপ শোষিত হয় তাহলে কিভাবে লিখব বলো তো, তাপ শোষিত হলে বিক্রিয়ার শেষে আমরা কি লিখব, বিক্রিয়ার শেষে মাইনাস তাপটা লিখব। আর যদি আমি ডেল এইচ দিয়ে লিখি, ঠিক আছে, যদি ডেল এইচ দিয়ে লিখি তাহলে কি লিখব, কমা ব্যবহার করে ডেল এইচের পজিটিভ মানটা লিখব, পজিটিভ তাপটা লিখব। এই হলো ডেল এইচের আকারে যদি লিখি। ঠিক আছে, যেমন আমরা যদি ধরে নিই যে কোনো একটা বিক্রিয়া, আমি ধরে নিলাম যে হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া HI তৈরি হলো, আর এই বিক্রিয়াটাতে মাইনাস 500 কিলোজুল তাপ শোষিত হলো, এত কিলোজুল তাপ শোষিত। তাহলে বলো তো কীভাবে লিখব? তাহলে আমি বিক্রিয়া শেষে লিখি তাহলে কি লিখব, সেক্ষেত্রে মাইনাস 500 কিলোজুল লিখব। কিন্তু আমি যদি ডেল এইচের আকারে লিখি তাহলে সেক্ষেত্রে কি লিখব, প্লাস 500 কিলোজুল লিখব। ফলে যখন তাপ শোষিত হয় তখন ডেল এইচের মানটা পজিটিভ হয়, যখন তাপ উৎপন্ন হয় তখন ডেল এইচের মানটা কিন্তু নেগেটিভ হয়। এই জায়গাটা মনে রাখতে হবে। ফলে আমি তাপের আকারও লিখতে পারি, ডেল এইচের আকারও লিখতে পারি। বোঝা গেছে তো? তারপরে যেটা লক্ষ্য রাখতে হয় সেটা মনে রাখবে, বিক্রিয়াকে আমি বিপরীতভাবে লিখতে পারি। বিপরীতভাবে লিখলে বিক্রিয়াটাকে উল্টো দিক থেকে লিখতে পারি। বিপরীতভাবে লিখলে কি হবে বলো তো, ডেল এইচের মান যেটা আছে, ডেল এইচের মানের চিহ্নটা চেঞ্জ হবে, মান ওটাই থাকবে, চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, পরিবর্তন হবে। বোঝা গেছে এই কথাটা? তাহলে বিপরীতভাবে কিন্তু বিক্রিয়াটাকে আমি লিখতে পারি। যদি যেমন মনে করো যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে জল তৈরি হয়। ঠিক আছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় জল তৈরি হলো। এই বিক্রিয়ার ডেল এইচ আমি ধরে নিলাম, এই বিক্রিয়াটাতে ডেল এইচ মাইনাস 285 কিলোজুল। তো বিক্রিয়াটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি তাহলে কী হবে বলো তো, এই বিক্রিয়াটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটার ডেল এইচ তাহলে কী হবে, যেহেতু উপরের বিক্রিয়াটাই আমি উল্টো দিক থেকে লিখেছি, বিপরীতভাবে লিখেছি, তাহলে ডেল এইচের মান ওটাই থাকবে। এই কথা বোঝা গেছে? ডেল এইচের মান এটাই থাকবে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো, যদি বিপরীতভাবে বিক্রিয়াটা লিখি তাহলে এই চেঞ্জটা হবে। তাহলে আরেকবার দেখো দেখি, তাপ রাসায়নিক সমীকরণ লেখার বেশ কিছু নিয়ম ফলো করতে হয়। একদম লাস্ট যে নিয়মটা মনে রাখবে সেটা হলো, বিক্রিয়াকে যদি গুণ ভাগ করলে কি হবে, গুণ ভাগ যদি করি তাহলে ডেল এইচের মানকেও গুণ ভাগ করতে হবে, এই কথা বোঝা গেছে? গুণ ভাগ করতে হবে। অর্থাৎ আমি সমীকরণটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ডেল এইচের মানটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। এই হলো তাপ রাসায়নিক সমীকরণ লেখার একটা ছোট্ট নিয়ম। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটার ডেল এইচের মান যদি 285.8 হয় তাহলে দ্বিতীয় বিক্রিয়াটার ডেল এইচ কত হবে? আমরা তাপ রাসায়নিক সমীকরণের সাহায্যে এই ধরনের প্রবলেম সলভ করব।
তো প্রথম বিক্রিয়াটার ডেল এইচ যদি এত হয় তাহলে দ্বিতীয় বিক্রিয়াটার কত হবে বলো তো? বিক্রিয়া দুটোর মধ্যে পার্থক্য দেখো কি করা হলো, প্রথম বিক্রিয়াটাকে উল্টে লেখা হলো, সেই সঙ্গে 2 দিয়ে গুণ করা হলো, তাই কি না বলো? তাহলে এই বিক্রিয়াটাকে আমি যদি উল্টে লিখি, উল্টো দিক থেকে লিখি, তাহলে কি হবে? H2O থেকে H2 প্লাস হাফ O2, ডেল এইচের মান তাই থাকবে, চিহ্নটা শুধু পজিটিভ হবে, 8 কিলো জুল। এবার যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে 2H2 প্লাস হাফ O2, 2 দিয়ে গুণ করলে এখানে 1 হয়ে যাবে, তাহলে ডেল এইচের মানটাও কী হবে? 2 দিয়ে গুণ হবে, 285.8 ইন্টু 2 কিলো জুল হবে। তাহলে ডেল এইচের এই প্রদত্ত বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়াটা একই হয়ে গেল, যে বিক্রিয়াটা ডেল এইচ বের করতে বলেছে সেই বিক্রিয়াটাই দাঁড়ালো। তাহলে ডেল এইচের মান কত হবে? 8 2 16, 5 2 10 11, 8 2 16 17, 2 2 4 5 এত কিলো জুল। সুতরাং উপরের বিক্রিয়াটার ডেল এইচ যদি এত হয় তাহলে দ্বিতীয় বিক্রিয়াটার ডেল এইচ হবে এত। এইভাবে আমরা একটা বিক্রিয়া থেকে একটা বিক্রিয়াকে উল্টো দিক থেকে লিখতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। আর এই হলো তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, এবং তাপ রাসায়নিক সমীকরণটাকে কাজে লাগিয়ে এভাবে ছোট ছোট প্রবলেমগুলো পরীক্ষায় থাকবে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওরকম একটা প্রবলেম বলো তো কী হবে তাহলে? যদি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে তৈরি হয় নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়াটা বলে দিয়েছে, এই বিক্রিয়াটার ডেল এইচ বলে দিয়েছে, ডেল এইচ সমান যদি -180 কিলো জুল হয় এই বিক্রিয়াটার ডেল এইচ, তাহলে বলো তো NO থেকে যদি হাফ N2 প্লাস হাফ O2 হয় তাহলে এই প্রদত্ত বিক্রিয়াটার ডেল এইচ কত হবে? বিক্রিয়া তাপ, বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো সংঘটিত হওয়ার ফলে যে তাপ উৎপন্ন বা শোষিত হয় সেটাকে আমরা হিট অফ রিয়াকশন বা বিক্রিয়া তাপ বলে থাকি, যেটাকে ডেল এইচ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমরা সংজ্ঞার আকারে কি পরীক্ষায় কি লিখব বা কি মনে রাখবো, ছোট্ট করে আমি লিখে দিই। বিক্রিয়া তাপ বলতে আমরা যে জিনিসটা মনে রাখবো, ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বা সমিত সমীকরণ অনুযায়ী, ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয়, বোঝা গেছে নিশ্চয়ই? যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে বলে বিক্রিয়া তাপ। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বিক্রিয়কগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে বলা হয় বিক্রিয়া তাপ বা হিট অফ রিয়াকশন। মনে থাকবে কথাটা, সহজ জিনিসটা। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যারা বিক্রিয়া করে তাদের বিক্রিয়ক পদার্থ বলে, বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। এরকম একটা রাসায়নিক বিক্রিয়া ব্যালেন্স সমীকরণ বা সমিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়কগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ যদি উৎপন্ন করে তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হবে, যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বা শোষিত হবে তাকে বলা হবে বিক্রিয়া তাপ। আর এরকম বিক্রিয়া তাপ কিন্তু দু প্রকার হয়, মনে রাখবে। বিক্রিয়া তাপ দু প্রকার হয়, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে ও স্থির চাপে। বিক্রিয়া তাপ দুভাবে নির্ণয় করা হয়, স্থির আয়তনে ও স্থির চাপে। মনে রাখবে, স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে যে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিউভি সেটা আন্তঃশক্তি পরিবর্তনের সমান হয়, আগের ক্লাসে আমরা দেখেছি। আর
স্থির চাপে বিক্রিয়া তাপ যেটা কিউপি ডেল এইচ এর এনথালপি পরিবর্তনের সমান হয়। আগের ক্লাসে আমরা এটা দেখেছি যে স্থির আয়তনে যদি বিক্রিয়া তাপ তাহলে সি কিউভিটা ডেল অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনের সমান হয়, আর স্থির চাপে বিক্রিয়া তাপ তার এনথালপির পরিবর্তনের সমান হয়। এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের সম্পর্ক আমাদের প্রতিষ্ঠা করতে হয়। তার আগে আরেকবার বলছি যে বিক্রিয়া তাপ বলতে তাহলে আমরা কি বুঝবো, তাপ রসায়নের হিট অফ রিয়াকশন বলতে আমরা কি বুঝবো মনে রাখবে আজকে থেকে, যে ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বিক্রিয়াগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে যদি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বা শোষিত হয়। আর এই ধরনের বিক্রিয়া তাপকে দুভাবে মাপা হয়, দু রকম হয়, স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপ। এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের মধ্যে কিন্তু সম্পর্ক প্রতিষ্ঠা করা দরকার হয়, এবং এই সম্পর্কটা দিয়ে আমাদের আবার ছোট ছোট অঙ্ক করতে হয়। আমরা সেই জিনিসটাই দেখে নিব, স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক। স্থির আয়তনে বিক্রিয়া তাপ অর্থাৎ কিউভি ও স্থির চাপে বিক্রিয়া তাপ কিউপি, এদের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো আমরা এনথালপির সংজ্ঞা থেকে আমরা কি জানি, এনথালপির সংজ্ঞা থেকে নিশ্চয়ই জানা আছে তোমাদের। এনথালপির সংজ্ঞানুসারে এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি, আমাদের এটা জানা আছে এনথালপির সংজ্ঞানুসারে। তাহলে এইচ সমান ইউ প্লাস পিভি ওর ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল পিভি, তাই হবে কি না বলো। আবার আমরা জানি কি জানি, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিউভি ইকুয়াল টু ডেল ইউ, আর স্থির চাপে বিক্রিয়া তাপ কিউপি ইকুয়াল টু ডেল এইচ হয়। তাহলে এই দুটো মান যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, কিউভি ইকুয়াল কিউপি প্লাস ডেল পিভি, তাই কি না বলো। এটা থাকলো এখানে এক নম্বর সমীকরণ। এবার আমরা ধরে নিলাম একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে এ থেকে বি একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, যেখানে এ এর আয়তন আমি ধরে নিলাম এ এর আয়তন V1 এবং বি এর আয়তন V2, এবং এ এর মল সংখ্যা ধরে নিলাম মল সংখ্যা, এবং গ্যাসীয় অণুর মল সংখ্যা আমি ধরে নিলাম। বোঝা গেছে, এ থেকে বি একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মল সংখ্যা এর N1, মল সংখ্যা N2। ফলে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে যদি আমি আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করি তাহলে PV1 সমান N1RT, আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে কি হবে বলো তো, PV2 সমান N2RT হবে, তাই হবে কি না। চাপ যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে P1 P2 হবে না, P হবে। আমি এটা দিয়ে বিয়োগ, এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, PV2 মাইনাস PV1 সমান N2RT মাইনাস N1RT। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো, P ডেল V সমান ডেল N RT, তাই পাওয়া যায় কি না বিয়োগফলটা। অথবা আমি আরেকটা লাইন যদি লিখি তাহলে কি হবে বলো তো, পি যদি কমন নিই V2 মাইনাস V1, এখানে RT কমন নিলাম তাহলে N2 মাইনাস N1RT, আর এই বিয়োগফলটাকে ডেল ভি দিয়ে প্রকাশ করা হয়, ডেল ভি, এই বিয়োগটা হবে তাহলে ডেল N RT, এই মানটাকে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চাপ যদি স্থির থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা পি ডেল ভি লিখতে পারবো। এই মানটাকে যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে কিউপি মাইনাস কিউভি সমান কি হবে, সমান ডেল N RT, ডেল N RT।
এইভাবে আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপের মান বের করতে পারবো। আবার আমরা কি জানি, এই যে ডেল ইউ আর ডেল এইচ ডেল ইউ এরা আবার কিউভি কিউপির সমান, সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এই হলো রাসায়নিক বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক, এবং এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। বোঝা গেছে? আমরা খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করতে পারি। আরেকবার আমি বলছি, তাহলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপ আমরা এনথালপির সংজ্ঞা থেকে শুরু করলাম, এই সমীকরণটা আমরা পেলাম 1 নম্বর সমীকরণ। আমরা একটা গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এ থেকে বি একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, যেখানে বিক্রিয়ক পদার্থের আয়তন V1, বিক্রিয়াজাত পদার্থের আয়তন V2, গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা N1 N2, তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ প্রয়োগ করে আমরা এই সমীকরণটা পেলাম, যেখানে এই মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমরা এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটা থেকে আমরা কিন্তু স্থির আয়তনে বিক্রিয়া তাপ থেকে স্থির চাপের বিক্রিয়া তাপ বের করতে পারি। এই সমীকরণটার তাৎপর্য মনে রাখবে, এই সমীকরণ যেটা হলো তরল, মনে রাখবে তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তরল এবং গ্যাসীয় পদার্থ কঠিন এবং তরল যদি হয়, কঠিন আর তরল, কঠিন তরল, সেক্ষেত্রে কিন্তু কী হয়, ডেল এন এর মান 0 ধরা হয়, মনে থাকবে কথাটা, এবং সেক্ষেত্রে তখন ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ হয়। একমাত্র ডেল এনটা মনে রাখবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, ডেল এন হলো কেবলমাত্র গ্যাসীয় অণুর ক্ষেত্রে, গ্যাসীয় অণুর ক্ষেত্রে ডেল এন হিসাব করা হয়। বোঝা গেছে? এই হলো, তোমরা বলতে পারবে। তাহলে এই বিক্রিয়াটা যদি আমি বলি, যেমন মনে করে একটা বিক্রিয়া কার্বন মনোক্সাইড প্লাস হাফ O2, এটা থেকে তৈরি হচ্ছে CO2, এই বিক্রিয়াটার ডেল এন এর মান কত? প্রমাণ বিক্রিয়া তাপ। প্রমাণ বিক্রিয়া তাপ কাকে বলবো? এই ডেল এইচ 0 প্রমাণ বিক্রিয়া তাপ, যদি প্রমাণ অবস্থায় বিক্রিয়া ঘটানো হয়, প্রমাণ অবস্থায়। তাহলে প্রমাণ অবস্থায় ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বিক্রিয়াগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ যদি উৎপন্ন করে, তাহলে আমরা যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হবে তাকে বলা হবে প্রমাণ বিক্রিয়া তাপ। তো প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি? প্রমাণ অবস্থা বলতে 1 atm চাপ বোঝায় আর একটা নির্দিষ্ট উষ্ণতা বোঝায়। নির্দিষ্ট উষ্ণতা, উষ্ণতার কোনো উল্লেখ থাকে না, নির্দিষ্ট উষ্ণতা। এবার উষ্ণতার উল্লেখ যদি না থাকে, উষ্ণতার উল্লেখ যদি না থাকে, উষ্ণতার উল্লেখ না থাকলে আমরা তখন 25 ডিগ্রি সি ধরে নেব, ধরায়। বোঝা গেছে? এই অবস্থাটাকে বলা হয় প্রমাণ অবস্থা। সুতরাং প্রমাণ বিক্রিয়া তাপ বলতে আমরা বুঝব 1 atm চাপে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার ব্যালেন্স সমীকরণ অনুযায়ী বিক্রিয়কগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে বলা হবে প্রমাণ বিক্রিয়া তাপ। ঠিক আছে? এবার বিক্রিয়া তাপের মান বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। বিক্রিয়া তাপের মান অর্থাৎ বিক্রিয়ার তাপ প্রভাবকারী বিষয়সমূহ নিয়ে আমরা একটু কথা বলি। বিক্রিয়া তাপ প্রভাবকারী বিষয়সমূহ বিভিন্ন বিষয়ের উপর বিক্রিয়া তাপ নির্ভর করে। আমরা এরকম যদি 2-1টা দেখি, যেমন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে, ভৌত অবস্থার উপর, ভৌত অবস্থা অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ফলে যে পদার্থগুলো উৎপন্ন হবে সেই পদার্থগুলো কঠিন, তরল না গ্যাস, তার উপর কিন্তু বিক্রিয়া তাপের মান নির্ভর করে। যেমন আমরা যদি একটা বিক্রিয়া দেখি, যেমন মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে জল তৈরি করি, তাহলে জলও হতে পারে, জলীয় বাষ্প হতে পারে। যেমন যদিও জল যদি হয়, তরল জল যদি হয়, তাহলে এক্ষেত্রে দেখা যাবে এর মানটা, মনে থাকবে, তরল জল যদি হয় তাহলে তরল জলের ক্ষেত্রে মানটা আমরা দেখতে পাবো, মানটা এরকম -571, প্রায় -571 কিলোজুল, 571.6 কিলোজুল। বোঝা গেছে? প্রায়। কিন্তু আমরা যদি দেখি এই বিক্রিয়াটা হাইড্রোজেনের সাথে
অক্সিজেনের বিক্রিয়ায় একই বিক্রিয়ায় জল তৈরি না হয় জলীয় বাষ্প তৈরি হলো, দেখতে পাচ্ছ পার্থক্যটা, এখানে জল আর এখানে জলীয় বাষ্প। এক্ষেত্রে তখন দেখব যে বিক্রিয়ার মানটা কিন্তু আর 571 হচ্ছে না, এই মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা গেছে, এবং এই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রায় 483.6 কিলোজুলের মতন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা উৎপন্ন হবে বা যে পদার্থগুলো বিক্রিয়া করবে তাদের ভৌত অবস্থার উপর কিন্তু তাদের বিক্রিয়া তাপের মান নির্ভরশীল। যেমন একই বিক্রিয়ায় যদি জল তরল আকারে পাওয়া যায় তাহলে ΔH এর মান যা হবে, গ্যাসীয় আকারে পাওয়া গেলে ΔH এর মান আলাদা হবে। এভাবে আমরা বলতে পারি যে ভৌত অবস্থার উপর কিন্তু বিক্রিয়া তাপ নির্ভর করে, বোঝা গেছে। আবার নির্ভর করবে, যেমন আমরা যে গণনাটা করব সেটা স্থির চাপ না স্থির আয়তন, স্থির চাপ ও স্থির আয়তনের উপর নির্ভর করবে, স্থির আয়তন। তো আমরা জানি যে স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিন্তু সমান নয়, তাই কি না? তাহলে আমি যে গণনাটা করব সেই গণনাটা স্থির আয়তনে করছি না স্থির চাপে করছি, তার উপর কিন্তু নির্ভর করে বিক্রিয়া তাপ। কারণ স্থির আয়তনে বিক্রিয়া তাপ এবং স্থির চাপে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক হলো ΔH = ΔU প্লাস ΔnRT। অথবা আমরা এখানে না লিখে লিখতে পারি P∆V। তাহলে অথবা আমরা কি লিখতে পারি বলো তো, ΔP = ΔQV প্লাস ΔP∆V। তো যাই বলো না, এই হলো স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের সম্পর্ক। এই সম্পর্কটা এটা কখন সমান হবে, যখন ΔVটা 0, অর্থাৎ আয়তন যদি স্থির থাকে তখন স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ সমান হবে। আর আয়তন যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মান দুটো সমান হবে না। সুতরাং আমি যে মানটা নির্ণয় করব বিক্রিয়া তাপ, সেটা স্থির আয়তনে হলে একরকম হবে আর স্থির চাপে হলে আর একরকম হবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে বিক্রিয়া তাপের মান কিভাবে নির্ণয় করা হচ্ছে তার উপর নির্ভর করবে, স্থির আয়তনে হলে একরকম হবে আর স্থির চাপে হলে আর একরকম হবে, ঠিক আছে। আবার নির্ভর করবে তার রূপভেদের উপর, যাদের একাধিক রূপভেদ আছে রূপভেদের উপর নির্ভর করে, রূপভেদের উপর নির্ভর করে। কীরকম? যেমন কার্বনে আমরা জানি দুটো রূপভেদ আছে, যেমন কার্বন মনে করো গ্রাফাইট, কার্বন গ্রাফাইট, ঠিক আছে। এর সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, মনে থাকবে এক্ষেত্রে কিন্তু গ্রাফাইট নেওয়া হলো, তাহলে ΔH এর মান যা হবে, বোঝা গেছে। সেক্ষেত্রে কিন্তু আমি যদি এটার ক্ষেত্রে কী নিই, হীরক নিই, হীরকের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ΔH এর মান কিন্তু ভিন্ন হচ্ছে, বোঝা গেছে। আমরা যদি হীরকের ক্ষেত্রে দেখি তাহলে দেখব -300, গ্রাফাইটের ক্ষেত্রে -393.5 কিলোজুলের মতন, কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখব -395.4 কিলোজুলের মতন, বোঝা যাচ্ছে। তাহলে এই মানের কিন্তু একটা সামান্য তফাৎ আছে। তাহলে আমরা বলতেই পারি যে হীরক গ্রাফাইট দুটো ভিন্ন ভিন্ন রূপভেদ। তাহলে যাদের একাধিক রূপভেদ আছে তাদের কিন্তু ভিন্ন ভিন্ন রূপভেদের জন্য কি হবে, বিক্রিয়া তাপের মান ভিন্ন ভিন্ন হয়। সুতরাং বিক্রিয়া তাপের মান যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে একটা বিষয় হলো রূপভেদ। আবার বিক্রিয়া তাপের মান উষ্ণতার উপরও নির্ভর করে, উষ্ণতার উপর। উষ্ণতা কেন? কারণ এনথালপি উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে, বোঝা গেছে। এনথালপি উষ্ণতার উপর নির্ভর করে, একথা বোঝা গেছে। ফলে উষ্ণতা পরিবর্তনে এনথালপি পরিবর্তিত হয় আর এনথালপি পরিবর্তিত হয়, বোঝা গেছে। এনথালপি পরিবর্তিত হয়, ফলে বিক্রিয়া তাপও পরিবর্তিত হবে, বিক্রিয়া তাপ পরিবর্তিত হয়। 98 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার ΔH যদি এত হয় তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এই সমস্যাটা সমাধান করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ΔHটা কি হয়, স্থির চাপে বিক্রিয়া তাপের সমান হয়, আর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ΔU স্থির আয়তনে বিক্রিয়া তাপের সমান হয়। তাহলে
ডেল এইচের মান থেকে যদি ডেল ইউর মান বের করতে হয় তাহলে স্থির চাপ এবং স্থির আয়তনের যে সম্পর্কটা আছে বিক্রিয়া তাপের সেই সম্পর্কটা দিয়েই আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। ফলে আমরা যদি সেই সমাধান করার চেষ্টা করি অঙ্কটা, তাহলে আমাদের সামনে যে ফর্মুলাটা ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি অথবা ডেল ইউ প্লাস কি ডেল এন আর টি, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হয়। স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপের সম্পর্ক। আর এই সম্পর্ক এই প্রবলেমটা সলভ করার জন্য এবার আমরা বিভিন্ন তথ্যগুলো লিখব। যেমন টি বলেছে 298 কেলভিন, ডেল এইচের মান বলে দিয়েছে ডেল এইচ কত -285.85 কিলো জুল মল ইনভার্স। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা দেখো আমার আর কি লাগবে, আর এর মান যেহেতু কিলো জুল মনে রাখবে কিলো জুলে এককটা আছে, ফলে আর এর মান কিলো জুলে বসাতে হবে 8.314 ইন্টু 10⁻³ কিলো জুল পার মল পার কেলভিন, কিলো জুলে আর এর মান 10⁻³ দিয়ে ভাগ করে দিলাম। এই আর একটা মান যেটা লাগবে ডেল এন গ্যাসীয় পদার্থের বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অণুর সংখ্যা বিয়োগ। ডান দিকে দেখো 1 আছে, মাইনাস বাঁ দিকে 1 আর হাফ, তাহলে কত হবে 1 + হাফ সমান -হাফ। আমাকে বের করতে হবে সেটা হলো ডেল ইউ কত। এই তথ্যগুলো লিখলাম এবং এই তথ্যগুলো থেকে আমি ডেল ইউ বের করব। তাহলে এখান থেকে বলো তো ডেল ইউ সমান কী হবে, ডেল এইচ মাইনাস ডেল এন আর টি। বোঝা গেছে, মানগুলো বসিয়ে দিব। ডেল এইচের মান কত -285.85 মাইনাস ডেল এনের মান কত -হাফ ইন্টু আর এর মান কত 8.314 10⁻³ ইন্টু টি এর মান 298। এবং এই মানগুলো যদি ক্যালকুলেটারে বসানো যায় তাহলে যে মানটা পাওয়া যাবে অ্যান্সারটা লেখা আছে এই মানটা কিন্তু আমরা পাবো -281.61 কিলো জুল। গঠন তাপ সংজ্ঞার মতন করে তাহলে আমরা কি মনে রাখবো বলো তো, মনে রাখবে সংজ্ঞার মতন করে যে গঠন তাপ কোনো একটা পদার্থের 1 মল, ভালো করে অন্য কোনো মল 2 মল 3 মল হলে কিন্তু হবে না, এই কথাটা ইম্পর্টেন্ট। 1 মল পদার্থ তার যে স্থায়ী উপাদান থেকে উৎপন্ন হলে বা গঠিত হলে উৎপন্ন হলে এনথালপির যে পরিবর্তন হয়, গঠন তাপকে আমরা এনথালপিও বলে থাকি। এনথালপির যে পরিবর্তন হয় তাকে বলা হয় গঠন তাপ বা গঠন এনথালপি যে পরিবর্তন হয়। এই হলো ছোট্ট একটা মনে রাখার, পরীক্ষায় লেখার ছোট্ট একটা সংজ্ঞা যে 1 মল, ভালো করে মনে রাখবে কিন্তু অন্য কিছু হলে হবে না, 2 মল হাফ মল হলে হবে না। 1 মল কোনো পদার্থ তার স্থায়ী উপাদানগুলো থেকে উৎপন্ন হলে এনথালপির যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে বলা হবে কিন্তু গঠন তাপ। আর এই ধরনের ঘটনা যখন ঘটে তখন একটা নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় ঘটে। সে কারণে এই সংজ্ঞাটা বা এইটা লেখার সময় কিন্তু নির্দিষ্ট উষ্ণতা আর চাপটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। নির্দিষ্ট চাপ আর উষ্ণতা, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মনে থাকবে। তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মল পদার্থ তার স্থায়ী উপাদান থেকে গঠিত হলে এনথালপির যে পরিবর্তন হবে সেটাকে বলা হবে তার গঠন এনথালপি বা গঠন তাপ। বোঝা গেছে নিশ্চয়ই। এই ধরনের গঠন তাপের আমরা যদি বলি প্রমাণ গঠন তাপ, তাহলে কাকে বলবো, প্রমাণ গঠন তাপ ডেল এইচ F0, সেটা হলো প্রমাণ অবস্থায়। আর প্রমাণ অবস্থা তো আমরা দেখলাম আগের বার, প্রমাণ অবস্থায় 1 মল পদার্থ তৈরি হলে যে এনথালপি পরিবর্তন হবে। তো প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝবো, 1 atm চাপ আর একটা নির্দিষ্ট উষ্ণতা। তো উষ্ণতার উল্লেখ যদি না থাকে তাহলে কি হবে, উষ্ণতার উল্লেখ না থাকলে কি 25 ডিগ্রি সি ধরব। এই হলো প্রমাণ অবস্থায় 1 মল পদার্থ তার স্থায়ী উপাদান থেকে উৎপন্ন হলে
যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে তাকে বলা হবে তার প্রমাণ গঠন তাপ। কোন একটা বিক্রিয়ার বিক্রিয়া তাপ, বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ অর্থাৎ হিট অফ রিয়াকশন যেটা ডেল এইচ, ও গঠন তাপ ডেল এইচ এফ, এই সমান হতেও পারে, সমান হতেও পারে, নাও পারে। সমান নাও হতে পারে। বোঝা গেছে? এই জিনিসটা একটু দেখব যে কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়া তাপ আর গঠন তাপ এটা কি সবসময় সমান হয়, বা কখন সমান হয় কখন সমান হয় না। যেমন আমরা যদি দেখি, যেমন মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তখন জল উৎপন্ন হয়। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া যে জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা যদি আমরা ডেলএস দেখি, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে -285.8 কিলো জুল প্রায় এই বিক্রিয়াটা। এই কথা বোঝা গেছে? তো দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয়, ডেলএইচের মান অর্থাৎ বিক্রিয়া তাপ আর গঠন তাপ কিন্তু সমান হয়। কেন সমান হয় বলো তো? কারণ এক্ষেত্রে যে জলটা উৎপন্ন হয় সেটা 1 মোল, তাই কি না বলো? আবার আমরা জানি বিক্রিয়কগুলো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলে এনথালপি যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় তার বিক্রিয়া তাপ। তাহলে এর বিক্রিয়া তাপ হলো এত। আবার 1 মোল কোনো পদার্থ উৎপন্ন হলে তার জন্য যে ডেল এইচের পরিবর্তন সেটাকে বলা হয় তার গঠন তাপ। তাহলে সংজ্ঞানুসারে এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ আর গঠন তাপ কিন্তু সমান। আমি যদি আর একটা বিক্রিয়া দেখি, দেখো এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যদি জল তৈরি হয় তাহলে এই বিক্রিয়াটা আমি ডেল এইচ দেখব। ঠিক আছে? এই বিক্রিয়াটা যদি আমি ডেল এইচ দেখি তাহলে এই বিক্রিয়াটার ডেল এইচ হলো -571.6 কিলো জুল প্রায়। এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু ডেল এইচ আর ডেল এইচ এফ সমান নয়। বা প্রমাণ বিক্রিয়া তাপ যদি আমি বলি, যদি বলো প্রমাণ বিক্রিয়া তাপ, এগুলো বোঝা গেছে? বিক্রিয়া তাপ আর এই যে গঠন তাপ সমান নয়। কেন সমান নয়? কারণ এখানে 2 মোল আছে, 2 মোল। তো 2 মোল উৎপন্ন হওয়ার জন্য যে ডেল এইচের পরিবর্তন তাকে আমরা গঠন তাপ বলি না? গঠন তাপের সংজ্ঞায় বলা আছে 1 মোল তৈরি হতে হবে। তাহলে এই বিক্রিয়াটার এটা বিক্রিয়া তাপ হতে পারে কিন্তু গঠন তাপ হতে পারে না। বোঝা গেছে কথাটা? সুতরাং কোনো বিক্রিয়ার গঠন তাপ এবং বিক্রিয়া তাপ সমান হতেও পারে, নাও হতে পারে। যেমন প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে সমান, যেহেতু 1 মোল তৈরি হচ্ছে। দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে সমান নয়, এটা বিক্রিয়ার বিক্রিয়া তাপ হতে পারে কিন্তু গঠন তাপ হতে পারে না। কেন? যেহেতু 2 মোল উৎপন্ন হলো, গঠন তাপের ক্ষেত্রে কিন্তু 1 মোল উৎপন্ন হতে হবে। ফলে এই তথ্যটা আমরা বিক্রিয়া তাপ এবং গঠন তাপের পার্থক্য হিসাবে মনে রাখার চেষ্টা করব। আবার মনে রাখবে গঠন তাপের আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবে। যেমন আমি যদি আগে প্রবলেমটার কথা বলি, যেমন মনে করো কার্বন, এই কথা বোঝা গেছে যে কার্বন এটা যদি গ্রাফাইট হয়, গ্রাফাইট এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, ঠিক আছে, তাহলে মনে করো গ্রাফাইটের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এর একটা ডেল এইচের মান আছে। ঠিক আছে? আমি যদি আবার বলি গ্রাফাইটের সাথে হিরকের বিক্রিয়ায় অক্সিজেন তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড, এর একটা ডেল এইচের মান আছে। এক্ষেত্রে মনে রাখবে যে এই বিক্রিয়াটা হিরক, যে এই বিক্রিয়াটা যে ডেল এইচের মানটা আছে একে কিন্তু গঠন তাপ বলা যাবে না। বোঝা গেছে আমার কথাটা? আমি যদি মানগুলো নিই, আমার কথা বোঝা গেছে। আবার বলছি কি, যে প্রমাণ যে স্থায়ী মৌলের গঠন তাপ শূন্য ধরা হয়, শূন্য ধরা হয়। এই কথা বোঝা গেছে? তো এই যে এর মানটা 0 ধরা যাবে কিন্তু এর মানটা 0 ধরা যাবে না।
কেন বলো তো? কারণ কার্বনের স্থায়ী রূপ হলো গ্রাফাইট, কার্বনের স্থায়ী রূপ হীরক নয়। ফলে এক্ষেত্রে এই বিক্রিয়াটার, সেক্ষেত্রে আমি আবার বলছি যে এক্ষেত্রে মনে রাখবে যে গ্রাফাইটের যে ΔHF0 এটা শূন্য ধরা যাবে, কিন্তু হীরকের ক্ষেত্রে ΔHF0 শূন্য ধরা যাবে না। কেন? যেহেতু কার্বনের গ্রাফাইট হলো স্থায়ী রূপভেদ, হীরক নয়। মনে থাকবে? এইভাবে আমরা বেশ কিছু তথ্য কিন্তু মনে রাখতে পারি গঠন তাপ সংক্রান্ত। তোমরা বলতে পারবে? তাহলে বলো তো, এই যে ΔHF0 সমান 0 সালফারের কোন রূপভেদটার হবে? সালফারের কোন রূপভেদের গঠন তাপ শূন্য হবে? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মল, মনে রাখবে এখানে 2 মল 3 মল বা হাফ মল হবে না, 1 মল পদার্থ অতিরিক্ত অক্সিজেনে O2-তে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় দহন তাপ। মনে রাখবে 1 মল পদার্থ একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মল পদার্থকে অতিরিক্ত অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে শোষিত নয়, কারণ যে কোনো জিনিসকে পোড়ালে তাপ উৎপন্নই হয়। ফলে মনে রাখবে কি দহনে সর্বদা তাপ উৎপন্ন হয়, বোঝা গেছে? আর সে কারণে দহন তাপ সর্বদা কি হয়? সর্বদা নেগেটিভ হয়। এই হলো দহন তাপের বৈশিষ্ট্য। মনে থাকবে নিশ্চয়ই। দহন তাপের মনে রাখবে প্রয়োগ। দহন তাপের কি? দহন তাপের প্রয়োগ আমরা কিসে কিসে দহন তাপের প্রয়োগটা যদি দেখি তাহলে দেখব, যেমন জ্বালানির উৎকর্ষতা, জ্বালানির উৎকর্ষ জানো তো নিশ্চয়ই যে একটা জ্বালানির গুণগত মান কি দিয়ে বিচার করায়? জ্বালানির ক্যালোরি ভ্যালু দিয়ে বিচার করায়। ক্যালোরি ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু কাকে বলা হয় বলো তো? যে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু যত বেশি সেই জ্বালানির উৎকর্ষতা তত বেশি। 1 গ্রাম জ্বালানি, মনে রাখবে 1 গ্রাম জ্বালানি থেকে যতটা তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির ক্যালোরি ভ্যালু বলা হয়। ক্যালোরি ভ্যালু বলা হয় বা তাপন মূল্য। বোঝা গেছে? কি বলা হবে? যে উৎপন্ন হয়, আবার বলছি 1 গ্রাম, মনে রাখবে 1 গ্রাম জ্বালানি থেকে যতটা তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির ক্যালোরি মূল্য বলা হয়, ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। বোঝা গেছে? আর যার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি সেই জ্বালানি তত বেশি উৎকর্ষ। এটা হলো 1 নম্বর প্রয়োগ। দহন তাপের সাহায্যে আমরা জ্বালানির উৎকর্ষতা বিচার করি। আমরা দ্বিতীয় প্রয়োগ দেখব, খাদ্যবস্তুর জ্বালানি ক্যালোরি ভ্যালু নির্ণয় করা হয়। খাদ্যবস্তুর ক্যালোরি ভ্যালু, খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য একই রকম। 1 গ্রাম খাদ্য জারণের ফলে উৎপন্ন তাপকে বলা হয় খাদ্যবস্তুর ক্যালোরিফিক ভ্যালু। মনে থাকবে 1 গ্রাম খাদ্য জারণের ফলে উৎপন্ন তাপকে বলা হবে ওই খাদ্যের ক্যালোরিফিক ভ্যালু। বোঝা গেছে? আমরা জানি আমরা যে খাবারটা খাই সেই খাবার শ্বেতসার বা স্টার্চ জাতীয় যে খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা জারণের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটা থেকে আমাদের শরীরের উষ্ণতা এবং পেশিতে কিন্তু তাপ সঞ্চিত থাকে এবং আমরা দৈহিক কার্য সম্পন্ন করি। আমাদের অনেকে জানা আছে, যেমন 1 মল গ্লুকোজ
এক মোল গ্লুকোজের জারণের ফলে, আমরা এক মোল গ্লুকোজ যদি জারিত হয় তাহলে প্রায় জানা আছে কতটা শক্তি পাওয়া যায়। এক মোল গ্লুকোজ জারণের ফলে প্রায় 1880 কিলো জুল শক্তি পাওয়া যায়। বোঝা গেছে? প্রায় 1880 কিলো জুল শক্তি পাওয়া যায় এক মোল গ্লুকোজে জারণের ফলে। এবং এভাবে আমাদের শরীরে কিন্তু শক্তির যোগান দেয় বিভিন্ন খাদ্য। ঠিক আছে, এছাড়াও আমরা তৃতীয় প্রয়োগ যদি দেখি, ভীষণ ইম্পর্টেন্ট তৃতীয় প্রয়োগ, সেটা হলো যে সমস্ত বস্তুর গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না, দহন তাপের সাহায্যে তাদের গঠন তাপ নির্ণয় করা হয়। সুতরাং দহন তাপ ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। নির্দিষ্ট উষ্ণতায় আর চাপে এক মোল কোনো একটা পদার্থ সম্পূর্ণরূপে দহন ঘটালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে। এই দহন তাপের সাহায্যেই আমরা কি করতে পারি, কোনো একটা খাদ্যের ক্যালোরিফিক ভ্যালু নির্ণয় করতে পারি, আমরা কোনো একটা জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু নির্ণয় করতে পারি। বোঝা গেছে কথাটা? আমরা আবার কি নির্ণয় করতে পারি, যৌগের গঠন তাপ নির্ণয় করতে পারি। গঠন তাপ নির্ণয়, যে সমস্ত কাদের গঠন তাপ নির্ণয় করা হয়, মনে রাখবে যাদের গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না, সরাসরি নির্ণয় করা যায় না, তাদের আমরা কি করি, তাদের দহন তাপের সাহায্যে গঠন তাপ নির্ণয় করি। ডিগ্রি সিতে বেনজিনের গঠন তাপ নির্ণয় করতে হবে। আমরা যে দহন তাপ পড়লাম সেই দহন তাপের প্রয়োগ, যাদের গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না, যেমন বেনজিনের গঠন তাপ এর উপাদানগুলো থেকে সরাসরি নির্ণয় করা যায় না, গঠন তাপটা আমরা নির্ণয় করব এই সমস্ত বিক্রিয়ার সাহায্যে। এখানেই হলো দহন তাপের তাৎপর্য। বোঝা গেছে? কিভাবে নির্ণয় করব, বেনজিন প্রস্তুতির যে বেনজিনের গঠন এনথালপির বিক্রিয়াটা আগে লিখি। দেখো, বেনজিন তৈরি হবে কোথা থেকে, বেনজিন এর উপাদান মৌলগুলো বা ডান দিক থেকে বাঁ দিকে দেখে দেখে লিখতে হয়। যেমন কার্বন 6C, ঠিক আছে, 6C প্লাস 3H2, এটা হলো বেনজিনের গঠন তাপ। এই বিক্রিয়াটারই আমরা গঠন তাপ বের করব, বেনজিন গঠনের প্রস্তুতি, আর এই বিক্রিয়াটারই ΔH আমাকে বের করতে হবে এই তিনটা বিক্রিয়ার সাহায্যে। সমস্ত বীজগণিতের নিয়ম প্রযোজ্য। বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা এই বিক্রিয়াটার ΔH যদি বের করতে পারি এই তিনটা বিক্রিয়ার সাহায্যে, তাহলে সেটা বেনজিনের গঠন তাপ হবে, কারণ এটা হলো বেনজিনের গঠন বিক্রিয়া। ঠিক আছে? তো এই বিক্রিয়াটাকে বারবার ভাবতে হবে কী করে এই বিক্রিয়াটাতে আমরা পৌঁছাবো এই তিনটা বিক্রিয়ার সাহায্যে। মোটামুটি পর্যবেক্ষণ ভিত্তিক যদি আমরা এগোই তাহলে দেখতে পাচ্ছি এখানে 6C আছে, এখানে 3H2 আছে। তাহলে এই যে 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়া দুটো আছে, আমরা এই বিক্রিয়াটাকে ধরে নিলাম 1 নম্বর বিক্রিয়া, আর এই বিক্রিয়াটাকে 2 নম্বর, আর এই বিক্রিয়াটাকে আমরা ধরে নিলাম 3 নম্বর। তো দেখতে পাচ্ছি আমরা কি করব, 3 নম্বর বিক্রিয়াটাকে আমরা 6 দিয়ে গুণ করব, আর যেহেতু এই দুটো যোগ হয়ে আছে, আর 2 নম্বর বিক্রিয়াকে আমরা 3 দিয়ে গুণ করে পাই। দেখো এই জায়গাটা আমরা করব। বোঝা গেছে? তাহলে 3 নম্বর বিক্রিয়াকে যদি 6 দিয়ে গুণ করে 6C 6O2, তাই কি হবে কিনা বলো? তারপরে কি হবে 6CO2, এটা হবে। আর 2 নম্বর বিক্রিয়াকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে 3H2 প্লাস 3 × 1/2 সমান 1.5 O2, তৈরি হবে 3H2। এবার এই দুটো বিক্রিয়া যোগ করে দিব, যোগ লিখে যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে কি হবে বলো তো, 6C প্লাস 3H2, 6 7 মানে 15/2 O2, এদিকে হবে 6CO2 আর এইদিকে হবে 3H2। আমরা 4 নম্বর বিক্রিয়া পেলাম। এই দেখো দেখি বোঝা গেল কি না? তাহলে এটার সাথে এটাকে, এই বিক্রিয়াটাকে ম্যাচ করার জন্য আমি 3 নম্বরকে 6 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে বিক্রিয়া দুটো যোগ করে দিলাম, তাহলে আমি এটা পেলাম 4 নম্বর বিক্রিয়া। এবার থাকলো 4 নম্বর আর 1 নম্বর। তো 4 নম্বর আর 1 নম্বর দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটাতে অক্সিজেন নেই, ফলে অক্সিজেনকে আমি কেটে দিব। এখানে 15/2 আছে, এখানে 15/2 আছে।
তাহলে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ যদি আমি বিয়োগ করে দিই তাহলে অক্সিজেন কেটে যাবে। শুধু অক্সিজেন কাটবে তাই নয়, দেখো এখানে 6 কার্বন ডাইঅক্সাইড আছে, 3 জল আছে, এখানেও 6 কার্বন ডাইঅক্সাইড আছে, 3 জল আছে, ফলে এই রাশিগুলো সব কেটে যাবে। ফলে আমার যেইটুকু দরকার শুধু সেইটুকু থাকবে। আমি এবার কি করব, 4 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করব, 4 - 1 করব। তাহলে 4 - 1 যদি করি তাহলে দেখো কি হবে, 4 তো এখানে আছেই, এবার এর নিচে 1টা লিখবো, কি হবে তাহলে আলাদা করে যদি লিখো আলাদা করেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। আমি এইখানে করে দিচ্ছি, তাহলে কি হবে C6 3CO2 + 3H2 মাইনাস করে দিলাম, তো কেটে গেল। এখানে বিক্রিয়াটা ভুল লেখা হয়েছে, C6H6 + 15/2O2, এটা কেটে গেল। থাকলো এদিকে কি C6C প্লাস থাকলো 3, এটা বিয়োগ করেছি 3H2, আর এইদিকে সব তো কেটে গেছে, এইদিকে থাকলো -C6H6, এই -C6H6টা ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস কী হয়ে যাবে C6H6। দেখো আমাদের যে সমীকরণটা ∇H বের করতে হবে সেই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল কি না দেখো দেখি। তাহলে আবার বলছি, এই যে 3 নাম্বারকে 6 দিয়ে গুণ করে এটা পেলাম, 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে এটা, ঠিক আছে, 2 আর 3 যোগ করলাম, বোঝা গেছে। আবার বলছি 2 আর 3 যোগ করলাম, 2 আর 3 যোগ করে আমি এটা পেলাম। সেখান থেকে আমি এটা যখন বিয়োগ করলাম তখন কিন্তু কি এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি সব রাশিগুলো কেটে যাচ্ছে, শুধু যেটুকু দরকার আমার যেই সমীকরণটা সেই সমীকরণটাই থাকছে, ঠিক আছে। তাহলে এবার আমি হিসাব করব কি ∇H কত হবে, কি এই জায়গাটা থেকে বের করতে হয়। 3 × 6 + 2 × 3, যেটা হবে সেটা থেকে 1 বিয়োগ করব, মানগুলো লিখব। দেখো 3তে কত আছে -94.04 × 6 প্লাস 2 নম্বরে কত আছে -68.32 × 3 হয়ে গেল। -1 কত আছে -781, এবং ক্যালকুলেটারে যদি আমরা এটা চাপি তাহলে মানটা বেরোবে 11.8 কিলোজুল। এই হলো বেনজিনের গঠন তাপ। এইভাবে অঙ্কটা করতে হয়, বোঝা গেছে। এইভাবে আমরা খুব সহজে যে বিক্রিয়া যার গঠন তাপ বের করতে বলবে সেটাকে বারবার ভাবতে হবে যে সেই বিক্রিয়াটাকে আমি কি করে পৌঁছাবো প্রদত্ত তথ্যের সাহায্যে, এবং সেই বিক্রিয়াটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেই বিক্রিয়াটাকে আমাকে তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা সমীকরণগুলোকে কত দিয়ে গুণ করলাম, কত দিয়ে ভাগ, কোনটা থেকে যোগ বিয়োগ করা হলো, ফাইনালি সেটাকে এইভাবে লিখে মানটা বের করতে হবে, এবং খুব সহজে এরকম আমরা অঙ্ক করতে পারি। বোঝা গেছে। এই হলো আজকের আলোচনা। নিশ্চয়ই কিছুটা আন্দাজ হলো তাপ রসায়ন, এবং এই তাপ রসায়নে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা থাকলেও অন্তত আলোচনাটা শুরু হলো তাপ রাসায়নিক সমীকরণকে আমরা কিভাবে লিখি সেটা দিয়ে, এবং তাপ রাসায়নিক সমীকরণ লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হয়। সেই সঙ্গে যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপের সাথে আমরা পরিচিতি হই। তাহলে বিক্রিয়া তাপ বলতে কি বুঝি সেটাও বুঝলাম, এবং সেক্ষেত্রে গঠন তাপ, দহন তাপ, এদের বৈশিষ্ট্য, যাদের গঠন তাপ সরাসরি নির্ণয় করা যায় না তাদের গঠন তাপ কি করে বিক্রিয়া তাপের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ সোজা কথায় একটা বিক্রিয়ার ∇H আমরা কি করে বের করতে পারি অন্য 2-3টা বিক্রিয়ার সাহায্যে। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভালো করে এই ধরনের নিয়মগুলো ফলো করে আরও 4টা অঙ্ক করার চেষ্টা করবে, এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি।